এসএসসি 26 ব্যাচ তোমরা যারা বাংলা দ্বিতীয় পরীক্ষা দিবে এই সাজেশনটি যদি তোমরা ভালো করে পড়ো তোমরা অনায়াসে সবকিছু কমন পাবে। আমি তোমাদেরকে ভিন্ন কিছু বিষয় দেখাবো, যেমন বইয়ের কোন কোন লাইনগুলো পরীক্ষা আসে, কোথা থেকে এমসিকিউ আসলে তুমি পাবে। মাত্র এই 99টা থেকে 100+ কিছু এমসিকিউ যদি তুমি পড়তে পারো, বেশিরভাগ চেষ্টা করবো 100-র ভিতর দেওয়ার জন্য। তুমি যদি পড়তে পারো অনায়াসে তুমি এখান থেকে 30-30টাই কমন পাবে, কিন্তু কিভাবে পড়তে হবে সেটা একটু ভালো করে দেখতে হবে। চলো আমরা একটু দেখে নিই। এসএসসি পরীক্ষার্থীদের জন্য অসাধারণ একটি সাজেশন হবে এটি ইনশাল্লাহ। গত বছরও এটি অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট দেখেছে, এবছর তোমরা যদি দেখো তাহলে তোমাদের অনেক বেশি উপকারে আসবে। দুইটা জিনিস পড়বে, শুধুমাত্র দুইটা জিনিস পড়লে তোমাদের এগুলো সবকিছু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। 500টা 1000টা এমসিকিউ ওইভাবে পড়ে তোমাদের আদৌ কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। চলো আমরা দেখিনি। প্রথমত পঞ্চম পরিচ্ছেদ নিয়ে পড়বো। তো পঞ্চম পরিচ্ছেদে আমি তোমাদেরকে এমসিকিউ দিয়েছি মাত্র কয়টা? তোমাদেরকে এমসিকিউ আমি দিয়েছি 10টা, মাত্র 10টা এমসিকিউ। এই 10টা এমসিকিউ যদি পড়তে পারো তাহলে তোমাদের পুরোপুরি শেষ হয়ে যাবে। চলো আমরা একটু দেখে নিই কিভাবে পড়বো। এটা হলো তোমাদের পঞ্চম পরিচ্ছেদ। এই পঞ্চম পরিচ্ছেদের বইয়ের কোন কোন লাইনগুলো আছে সেগুলো যদি আমরা এক ঝলক দেখে নিই। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক, তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। আমি কিন্তু অনেক ফাস্ট পড়াবো, আগে তোমাদেরকে ছোট ছোট শর্ট ভিডিও দিয়ে আগে তোমাদেরকে প্রতি পরিচ্ছেদ রিলেটেড ভিডিও দিয়েছি, প্লে লিস্ট আছে, তোমরা দেখে নিতে পারো। এখন তোমাদেরকে খুবই তাড়াতাড়ি পড়াবো। বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি আছে, তাহলে বাংলা ভাষার মোট বর্ণ কয়টা? 50টা। তার মধ্যে স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। মোট যোগ করলে হয় কয়টা? 50টা। এই 50টার মধ্যে 37টা হলো মৌলিক স্বরধ্বনি। এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। স্বরধ্বনিকে এক ভাগে, ব্যঞ্জনধ্বনিকে এক ভাগে। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি 7টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। আর মৌলিক ব্যঞ্জনধ্বনি, মৌলিক স্বরধ্বনি 7টা, ব্যঞ্জনধ্বনি 30টা। স্বরধ্বনি 7টা, ব্যঞ্জনধ্বনি 30টা। এরপরে আরো সহজে তোমাদেরকে বলছি, যদি কোনো ধ্বনি উচ্চারণ করার সময় মুখের কোথাও বাধা পাবে না, মুখের কোথাও যদি বাধা না পায় তাহলে স্বরধ্বনি। তাহলে কি ধ্বনি? স্বরধ্বনি। আর যদি বাধা পায় তাহলে সেটা কি হবে? ব্যঞ্জনধ্বনি। যদি বাধা পায় ব্যঞ্জনধ্বনি, না পেলে স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়। ধ্বনির প্রতীককে কি বলে? বর্ণ বলে। খুব বেশি গুরুত্বপূর্ণ। আবার এই অনুযায়ী বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলে মোট বর্ণ হয় 50টা। এগুলাকে বলা হয় মূল বর্ণ। তাহলে বাংলা ভাষায় মূল বর্ণ কয়টা? মূল বর্ণ হলো 50টা। এই বর্ণগুলাকে বিভিন্ন রকম ভাবে ভাগ করে, কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ অথবা সংখ্যা বর্ণ। তার মধ্যে স্বরবর্ণ দেখো 11টা, এগুলো তোমরা পারবা ছোটবেলার পড়া। এরপরে ব্যঞ্জন বর্ণ 39টা, এগুলো দেখানোর জন্য পড়াচ্ছি না, অন্য কিছু দেখো। কার বর্ণ, কার বর্ণ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? এরকম কার বর্ণ হলো 10টা। এরকম কার বর্ণ কয়টা? 10টা। শুধু স্বরীয় ছাড়া বাকি সবগুলাই কার বর্ণ। স্বরীয় ছাড়া বাকি সবগুলাই কার বর্ণ। কার্ণবর্ণগুলো এখানে আছে, আর লাগবে না। এরপরে এই লাইনটা একটু দেখো, কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হয়সন্ত চিহ্ন। হয়সন্ত চিহ্ন কোনটা? এই যে এখানে একটা ছোট চিহ্ন দেখতে পাচ্ছ, এটাই হলো হয়সন্ত চিহ্ন। কেন ব্যবহার করে এটা পরবর্তী পরিচ্ছেদে পাবো আমরা। হয়সন্ত চিহ্ন না থাকলে আমরা স্বরীয় ধ্বনি আছে বলে ধরে নিই। তাহলে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যদি কার বর্ণ না থাকে, মানে এই কোনোটাই যদি না থাকে, সাথে যদি হয়সন্তও না থাকে, তাহলে আমরা ধরে নিই কি আছে? স্বরীয় আছে বলে ধরে নিই। এরপরে যদি দেখো ফলা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা চিহ্ন 6টা। ফলা চিহ্ন কয়টা? 6টা। কি কি ফলা? নফলা, নফলা চিহ্নটা একটু দেখবে এরকম। বফলা, বফলা চিহ্ন দেখবে এরকম। মফলা, মফলা চিহ্ন দেখবে এরকম। জফলা, জফলা চিহ্ন দেখবে এরকম। রফলা, রফলার চিহ্ন দেখবে এরকম। লফলা, লফলার চিহ্ন এখানে এরকম। রেফ, র এর একটি অনুবর্ণ হলো রেফ। র এর একটি অনুবর্ণ রেফ, খুব বেশি 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 গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। বর্ণসংকেত, অনেকগুলো বর্ণসংকেত আমরা ব্যবহার করি, যেমন এগুলা ছোট ছোট বর্ণের বিপরীতে আমরা এগুলো ব্যবহার করি, যেমন উ, দ, দন্তীয় ন, ম, মূর্ধন্য স, দন্তীয় স, এগুলো আমরা বর্ণ সংকেত হিসেবে ব্যবহার করি, মানে ছোট ছোট সংকেত। এরপরে ত এর একটি বর্ণসংকেত, ত এর একটি বর্ণসংকেত হলো খণ্ডত। ত এর একটি বর্ণসংকেত খণ্ডত, যা বর্ণমালা স্বতন্ত্র বর্ণ হিসেবে পরিচিত। এটাও একটা স্বতন্ত্র আলাদা বর্ণ, এটাও একটা আলাদা বর্ণ, কিন্তু মাঝে মধ্যে ত এর পরিবর্তে আমরা খণ্ডতর ব্যবহার করি। এরপরে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণকে এখানে দুই ভাগে ভাগ করা হয়। যুক্ত বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। তাহলে যুক্ত বর্ণকে সহজে চেনার জন্য কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, একটা স্বচ্ছ একটা অস্বচ্ছ। মনে রাখবা,
স্বচ্ছটা তুমি দেখেই চিনতে পারবা যে এখানে এই এই বর্ণ আছে। অস্বচ্ছ দেখে চেনা যায় না এখানে কোন কোন বর্ণ আছে। স্বচ্ছযুক্ত বর্ণ দেখো ক এর সাথে ট আছে, বর্গীয় জ সাথে জ আছে, বর্গীয় জ সাথে ঝ আছে, এগুলো দেখে চেনা যাচ্ছে, এগুলো তুমি পারবে, এখানে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় অস্বচ্ছতে। সমস্যা কোথায় হয়? অস্বচ্ছ। যেমন এই যে প্রথমটা আছে, এটাতে দেখে বোঝা যাচ্ছে এখানে ক আর ত আছে, বোঝা যাচ্ছে না। এগুলো একটু বেশি ভালো করে বোলাবা, চোখ বোলাবা, এখান থেকে একটা আসার সম্ভাবনা 100%। এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা 100%। তার মধ্যে এটা 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 বেশি গুরুত্বপূর্ণ, এটা এবং এটা, এই কয়েকটা একেবারে ঠাডা মুখস্থ করে ফেলবা, বারবার লিখবা, মিনিমাম 5 বার করে লিখবা, লিখলে মুখস্থ হয়ে যাবে। সংখ্যাবর্ণ হলো 10টা। সংখ্যাবর্ণ কয়টা? 10টা। তো আমাদের পরিচ্ছেদ রিভিউ শেষ, আমরা এখন দেখবো এমসিকিউ। আমরা এমসিকিউগুলো পারি কিনা দেখবো। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি 7টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। আমরা পরিচ্ছেদের প্রথমেই দেখছিলাম মৌলিক স্বরধ্বনি মোট হলো 37টা, তার মধ্যে স্বরধ্বনি হলো 7টা। স্বরধ্বনি কয়টা? 7টা। এখানে তার ব্যাখ্যাগুলো আছে। এখন যে বই পড়াইছি আর ব্যাখ্যার প্রয়োজন হবে না, সেম তোমরা যদি ব্যাখ্যা সহকারে পড়ো তোমাদের আর কিছুই লাগবে না। এরপর দেখো, কোনো ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও বাধা না পাইলে, যদি বাধা না পায় তাহলে সেটা স্বরধ্বনি। স্বরধ্বনির সময় কি হয় না? বাধা পায় না। আমরা এই লাইনে দেখছিলাম এই কোনো জায়গায় বাধা না পেলে সেটা কি ধ্বনি? স্বরধ্বনি। 3 নম্বরে, ধ্বনির প্রতীককে কি বলে? ধ্বনির প্রতীককে বর্ণ বলে। আমরা লাইনের হুবহু দেখছিলাম ধ্বনির প্রতীককে বর্ণ বলে, স্টার চিহ্ন দিয়েছিলাম তোমাদের জন্য। ধ্বনির প্রতীককে বর্ণ বলে। তার মধ্যে অনেকগুলো বর্ণে ভাগ করা হয়, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা, মোট বর্ণ 50টা, এগুলো আমরা দেখছিলাম, আর প্রয়োজন নাই। এরপর দেখো, ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হসন্ত চিহ্ন না থাকলে, কার বর্ণ না থাকলে, হসন্ত না থাকলে, তাহলে আমরা কি আছে বলে ধরে নিই? স্বরীয় আছে বলে ধরে নিই। আমরা এখানে কি দেখছিলাম? কি ব্যঞ্জনের সাথে কিছু না থাকলে আমরা কি আছে বলে ধরে নিই? স্বরীয় আছে বলে ধরে নিই। হুবহু বই থেকে এমসিকিউ কমন আসবে। তোমরা যদি এমনি মানুষের 500, 100, 200 এমসিকিউ দেখতে যাও তাহলে কখনো তোমরা কমন পাবে না। তোমাদের যদি অন্যান্য ভিডিওগুলো লাগে, অন্যান্য বইয়েরগুলো লাগে, সবগুলো বই আমার এইভাবে সেট আপ করা আছে। তোমাদের যদি লাগে আমাকে জানাবে। গতবার তো দিতে দিতে আমি হয়রান হয়ে গেছি। এবছর তোমাদের লাগলে আমাকে জানাবে, আমি নিঃসন্দেহে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, সর্বোচ্চটুকু দিব। আর তোমাদের যদি দাগানো বই কেনার প্রয়োজন হয়, খুবই অল্প দামে দাগানো বইগুলো তোমরা কিনতে পারবে। আমার কাছে সবগুলো বই দাগানো আকার আছে, একবারে অনেক সেরা কোয়ালিটিভাবে দাগাইছি আমি তোমাদের জন্য। তোমরা যদি নিতে চাও নিতে পারো, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিব, নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে, সেখান থেকে নিতে পারবে। এরপর দেখো, কোনো ব্যঞ্জনের সঙ্গে আমরা কিছু নাই তাহলে কি আছে বলে ধরনি? স্বরীয় আছে বলে ধরনি। আর কার বর্ণ কয়টা? 10টা। কার বর্ণ আকার, ইকার, রস্যিকার, এগুলো 10টা। 5 নাম্বারটা দেখো কি আসছে, মূর্ধন্যস্যর সাথে আমরা যে এটা দেখতেছি এই যুক্ত বর্ণটা আমি তোমাদেরকে হুবহু দাগাই দিয়েছিলাম। এই যে দেখো এখানে লাল কালার দাগও আছে, এখানের মধ্যে দাগাই দিছি, বলছিলাম এটা ভালো করে দেখবে, এটা কিন্তু বেশি আসে। তাহলে এটা হবে মূর্ধন্যর সাথে ম। এখানে মূর্ধন্যস্যর সাথে একটা হসন্ত চিহ্ন থাকে, এটা আসে নাই, কিন্তু তোমরা একটু ভালো করে অস্বচ্ছ যুক্ত বর্ণগুলো দেখবে, একবারে ভালো করে দেখবে। সেম পড়াগুলো এখানে আমি তোমাদেরকে আবার দিয়েছি সহজে মনে রাখার জন্য। যেমন বিজ্ঞান, এখানের মধ্যে এগুলা বর্গীর জ হয়, এরপরে এগুলো হয়, এই যে বিষয়গুলো আছে এগুলো আমি তোমাদেরকে এখানে পড়াইলাম। এই যেমন হয় ম, এটা একটু মনে রাখবে, খুবই বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে বই থেকে দেখবে। 1000% শিওর থাকো বই থেকে এমসিকিউ আসবে, হুবহু আসবে, কোনো চেঞ্জ ছাড়াই আসবে, একেবারে হুবহু। কিন্তু তোমাকে বুঝতে হবে যে প্রশ্নটা আসলে আসবে কিভাবে। 6 নম্বর, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? একটু আগেই বললাম, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হলো অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ কি? অনুবর্ণ। তো এখানের মধ্যে আছে, যেমন অনুবর্ণের মধ্যে অনেকে আছে ফলা, রেফ, বর্ণ সংকেত, ফলা চিহ্ন 6টা। ফলাগুলো আমি তোমাদেরকে দেখাইছিলাম বইয়ের মধ্যে, আর প্রয়োজন নাই। 8 নম্বরে, নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? স্বচ্ছ অস্বচ্ছ রূপভেদকে প্রকাশ করে। এটা উপরেরটা হবে, স্বচ্ছ অস্বচ্ছ উপরেরটা হবে, এটা হবে না, স্বচ্ছ অস্বচ্ছ। এরপরে দেখো, যুক্ত বর্ণের স্বচ্ছ অস্বচ্ছ এই দুইটা রূপ আছে, এটা তো আমরা দেখলাম। বর্ণ, বাংলা কার বর্ণের সংখ্যা কত? কার বর্ণ 10টা। আকার, ইকার, রস্যিকার, কার বর্ণ কয়টা? 10টা। 10 নম্বরে, বাংলা সংখ্যাবর্ণ কয়টা? বাংলায় সংখ্যাবর্ণ হলো 10টা, 0 থেকে 9 পর্যন্ত বা 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? এখানে 0 সহ হবে। তাহলে এই যে পরিচ্ছেদ আছে এটা খুব ভালো করে পড়বে, তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী পরিচ্ছেদে যদি আমরা যাই, 6 নম্বর পরিচ্ছেদ। 6 নম্বর পরিচ্ছেদটা একটু ভালো করে খেয়াল করতে হয়, এখানের মধ্যে কিছু জানার বিষয় আছে। দেখো এখানের মধ্যে পরিচ্ছেদ 6, স্বরধ্বনি। উচ্চারণের সময় আমরা একটু ভালো করে পড়বো, একটু ডিপ ভাবে পড়ার চেষ্টা করব। উচ্চারণের সময় জীবের উচ্চতা একটা, জীবের উচ্চতা অনুসারে একরকম, জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান 2 রকম,
অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি মানে আমাদের ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী 3 রকম ভাবে স্বরধ্বনিকে ভাগ করা হয়। তাহলে উচ্চারণের সময় এই আমাদের যে আকার ভঙ্গি এগুলো অনুসারে কয়ভাবে ভাগ করা হয়? 3 ভাবে ভাগ করা হয়। জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি, এই 3 ভাগে ভাগ করা হয়। এই চিত্রটা এখান থেকে বুঝতে তোমাদের একটু কষ্ট হইতে পারে, আমি তাই তোমাদেরকে একটু সহজ থেকে দেখাচ্ছি। দেখো এখানে দেখো, প্রথমে একটু মনে রাখবে সম্মুখ মানে সামনে, মধ্য মানে মাঝখানে, পশ্চাৎ মানে পেছনে। জিভের উচ্চতা, তোমার জিহ্বা কি উপরে থাকবে না নিচে থাকবে? উচ্চ থাকলে উপরে আছে, নিম্ন থাকলে নিচে আছে। ঠোঁটের উন্মুক্তি, তোমার যে 2 ঠোঁট আছে সেটা কি বেশি বড় হয়ে খুলতেছে নাকি ছোট হয়ে খুলতেছে? যদি বেশি বড় হয়ে খোলে তাহলে সেটা সংবৃত। সংবৃত হলো যদি সেটা 2 ঠোঁটের মাঝখানে যদি ফাঁকা জায়গা কম থাকে তাহলে সেটা সংবৃত। আর বিবৃত মানে 2 ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা বেশি। একটু অনুমান করো, সংবৃত রসা উ এটা উচ্চারণ করার সময় তোমার 2 ঠোঁটের মাঝখানে জায়গা কতটুকু? স্বরে আ এটা উচ্চারণ করার সময় কতটুকু? দেখবা স্বরে আর সময় তোমার 2 ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা বেশি, বেশি হইলে বিবৃত। আর রসা উচ্চারণ করার সময় তোমার 2 ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা কম, তাহলে এটা সংবৃত। তো এতটুকু আপাততের জন্য মনে রাখো। তোমাদের যদি বিস্তারিত প্রয়োজন হয় নিশ্চয়ই আমার প্লে লিস্টের মধ্যে ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। আমি তোমাদেরকে আপাতত অল্প অল্প বলছি। মনে রাখবে রস্যই আর রসাও হলো সংবৃত স্বরধ্বনি। কি স্বরধ্বনি? সংবৃত মানে এই দুইটা উচ্চারণ করলে 2 ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা কম থাকে। কি থাকে? কম থাকে। এটা হলো স্বরেয়া, এটা বিবৃত স্বরধ্বনি। এটা উচ্চারণ করলে 2 ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা একটু বেশি থাকে। এরপরে রস্যই উচ্চারণ করলে জিহ্বা সামনের দিকে থাকে। কোথায় থাকে? সামনের দিকে। কি অবস্থায় থাকে? উঁচু অবস্থায় থাকে। এরপরে তুমি যদি রসা উচ্চারণ করো তাহলে জিহ্বা পেছনে থাকে। কোথায় থাকে? পেছনে থাকে, পেছনের দিকে উঁচু অবস্থায় থাকে। তো এই যে এগুলো আছে তোমাদের বিস্তারিত প্রয়োজন হলো এখানে দেখবা। এই যে এতক্ষণ যেগুলো পড়ালাম এগুলাই মূলত এখানে আলোচনা করছি। এরপর দেখো উচ্চারণের সময় জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সে অনুযায়ী এটাকে 4 ভাগে ভাগ করা হয়। যেমন জিহ্বা উচ্চ অবস্থায় থাকে, উচ্চ মধ্য নিম্ন, এই 4 ভাগে ভাগ করা হয় জিভের উচ্চতা অনুযায়ী। হালকা পাতলা আরও একটা দুইটা জিনিস দেখে রাখো। জিভের অবস্থান তোমাকে যদি বলে, এই দেখো এখানের মধ্যে জিভের অবস্থান অনুসারে কয় ভাগে ভাগ করা হয়? এখানে আছে পশ্চাৎ আর সম্মুখ 2 ভাগে, কিন্তু বাস্তব অর্থে হলো 3 ভাগে ভাগ করা হয়। সম্মুখ, পশ্চাৎ, মধ্য, জীবের অবস্থান অনুসারে 3 ভাগে ভাগ করা হয়। তো এখানে যেগুলো পড়াইলাম এই যে শব্দগুলো আছে না, মোট কথা এই ডায়াগ্রামটা অথবা এটা একেবারে চোখে মুখস্থ করে ফেলবে, যাতে তুমি অনুমান করে দাগাইতে পারো, বা তোমারটা এমসিকিউ হয়ে আসবে, অন্য কিছু তো আসবে না। তো যাতে সহজে দাগাইতে পারো তার জন্য, মানে যাতে মোটামুটি বুঝে দাগাইতে পারো। এরপরে অনুনাসিক স্বরধ্বনি, আমরা এখানে এগুলো প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন নাই পড়াচ্ছি না। ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়। আর যখন কোনো কারণে বায়ু নাক দিয়ে বের হয় তখন অনুনাসিক ধ্বনি তৈরি হয়। কি ধ্বনি তৈরি হয়? অনুনাসিক ধ্বনি। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। তাহলে মূলত কোনো শব্দ উচ্চারণ করার সময় আমার পুরোপুরি বাতাসটা মুখ দিয়ে বের না হয়ে কিছুটা নাক দিয়ে বের হয়। এই নাক দিয়ে বের হওয়াকে অনুনাসিকতা বলে। এই অনুনাসিকতা বোঝাতে চন্দ্রবিন্দু বসে কিসের উপর? স্বরবর্ণের উপর। মৌলিক স্বরধ্বনিগুলো এখানে দিছে, অনুনাসিক স্বরধ্বনি দেখো উপরে চন্দ্রবিন্দু আছে। এই এরপরে আরেকটা টপিক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্ধ স্বরধ্বনি। বাংলা ভাষার যে স্বরধ্বনিগুলো পুরোপুরি উচ্চারিত হয় না তাকে অর্ধ স্বরধ্বনি বলে। যেমন অর্ধ স্বরধ্বনি 4টা, সবসময় মনে রাখবে। প্রথমটা হলো অর্ধ স্বরধ্বনি। প্রথমটা কি? অর্ধ স্বরধ্বনি। যেমন সরিয়ে সারিয়া বাদ দাও, রস্যই প্রথম, দীর্ঘই আর রস্যইর মধ্যে রস্যই প্রথম। এরপরে রস্যাউ প্রথম, তাহলে 2টা। এরপরে হলো এ প্রথম, এরপরে ও প্রথম। এই 4টা প্রথমটা এগুলো হলো অর্ধ স্বরধ্বনি। তাহলে প্রথমটাই কি? অর্ধেক। প্রথমটাই অর্ধেক মানে অর্ধ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনি হলো 4টা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ চাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর লাউ আরো বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে বুঝবা এখানে কি আছে? যেমন চাই, চয় কাচ্চা রস্যই চাই, এখানে একটা আকার আছে না? আকার মানে কি? স্বরেয়া, তাই তো? আর এখানে রস্যই আছে না, তার মানে রস্যই। একটা জিনিস খেয়াল করো, রস্যই একটা অর্ধ স্বরধ্বনি, তার মানে স্বরে একটা পূর্ণ স্বরধ্বনি। এখানে
যখন একটা অর্ধ স্বরধ্বনি একটা পূর্ণ স্বরধ্বনি একসাথে থাকবে তখন তাকে বলবে দ্বিত্ব স্বরধ্বনি। তখন তাকে কি বলবে? দ্বিত্ব স্বরধ্বনি বলবে। যখন একটা স্বরধ্বনি অর্ধ আরেকটা পূর্ণ তখন তাকে বলে দ্বিত্ব স্বরধ্বনি। কি বলে? পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রিত উচ্চারিত হলে, যেমন চাই, আই আছে, আই, এই আইটা একসাথে উচ্চারণ হচ্ছে, যখন পূর্ণ স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি একসাথে উচ্চারিত হবে তখন তাকে দ্বিত্ব স্বরধ্বনি বলবে। কি বলবে? দ্বিত্ব স্বরধ্বনি। লাউ, লয়কাল্লা, আকার আছে, রস্যাও আছে, রস্যাও একটা অর্ধ স্বরধ্বনি, আকার একটা মানে সরেয়া একটা পূর্ণ স্বরধ্বনি। তাহলে এখানের মধ্যে লাউ হলো দ্বিত্ব স্বরধ্বনি। লাউ বানানটা কি হবে? দ্বিত্ব স্বরধ্বনি হবে। কেন হবে? পূর্ণ স্বরধ্বনি আর অর্ধ স্বরধ্বনি একসাথে উচ্চারিত হচ্ছে। বাংলা বর্ণমালায় দুইটি দ্বিত্ব স্বরধ্বনির জন্য আলাদা আলাদা বর্ণ নির্ধারিত আছে, যেমন ওই, ঔ, এই দুইটা দেখো, ওই, ঔ যোগ রস্যই, ওই, ঔ, ঔ যোগ রস্যও, ঔ, এই দুইটা স্বরধ্বনি, এই একটা স্বরধ্বনি দুইটা স্বরধ্বনি দিয়ে উচ্চারিত হয়, এই একটা স্বরধ্বনি দুইটা স্বরধ্বনি দিয়ে উচ্চারিত হয়। এগুলাকে আবার যৌগিক স্বরধ্বনিও বলে। কি বলে? যৌগিক স্বরধ্বনি। তো আমরা এখন এমসিকিউতে যদি যাই, আমাদের আর কষ্ট হবে না, আমরা পারবো। উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনিকে ভাগ করা হয়? এটা হলো উচ্চতা অনুযায়ী ভাগ করে, সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী ভাগ করে, তাহলে উত্তর হবে সবগুলা। তাহলে উচ্চারণের সময় জীবের সবগুলো অবস্থান অনুসারে, আমরা বইয়ের প্রথম লাইনে দেখছিলাম, এটা প্রথম লাইনেই ছিল, এটা প্রথম লাইনটা। এরপরে রস্যা উ উচ্চারণের সময় জীবের অবস্থান কেমন হয়? রস্যা উ রস্যইর সময় প্রথমে থাকে, রস্যায়ের সময় জিহ্বা পেছনে থাকে, কিন্তু পেছনে কি অবস্থায় থাকে? পেছনে উচ্চ অবস্থায় থাকে। আমরা যদি ঘরটা দেখি, দেখো, রস্যাউর সময় পশ্চাৎ পেছনে থাকে, আর রস্যাউর সময় জিহ্বা উচ্চ অবস্থায় থাকে। কি থাকে? উচ্চ অবস্থায় থাকে। তোমাদেরকে তো এখন অত সময় নাই যে তোমাদেরকে আমি ডিটেলসে বুঝাই পড়াবো, তাও যতটুকু পারছি চেষ্টা করছি পড়ানোর জন্য। রস্যা উচ্চারণের সময় জীবের অবস্থান থেকে পশ্চাৎ এগুলা বলা আছে, এগুলা লাগবে না। স্বরে আ, এটার সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? বিবৃত। স্বরে আ করলে দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা জায়গা বেশি হয়, আর ফাঁকা জায়গা বেশি হলে সেটা কি? বিবৃত। এখানের মধ্যে একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো একটু দেখার চেষ্টা করবে। 4 নাম্বার, জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? জীবের সম্মুখ পশ্চাৎ অনুসারে 3 প্রকার। দেখো, জীবের সম্মুখ দিছে, পশ্চাৎ দিছে, মধ্যটা কিন্তু ওরা দেয় নাই, তাহলে এটা 3 প্রকার। একটু আগে তোমাদেরকে বই পড়ানোর সময় এটা বলছি আমি। তাহলে 3 ভাগে ভাগ করা হয়। 5 নাম্বারে যেটা দেখো, বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? অনুনাসিকতা বোঝাতে। এটা আমরা বইয়ের মধ্যে দেখছি না লাইনটা, এই দেখো, অনুনাসিকতা বোঝাতে কি করা হয়? চন্দ্রবিন্দু দেওয়া হয়। তোমাদের যদি যে কোনো বই প্রয়োজন হয়, তোমরা যে কোনো বইয়ের জন্য কথা বলতে পারো, আমাদের সাথে কথা বলে বইগুলো চাইলে নিতে পারো। আর আমাদেরকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে ধারাবাহিকভাবে ভিডিও প্রয়োজন কিনা। তোমাদের প্রয়োজন হলে নিশ্চয়ই করব, অথবা তো প্রয়োজন নাই। 7 নাম্বার, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? দ্বিত্ব স্বরধ্বনি হয়। পূর্ণ আর অর্ধ মিলে কি হয়? দ্বিত্ব হয়। একটু আগে দেখাইছি, অনেকগুলা দেখাইছি, না অনেক আছে, তাই, নাই, নেই, সেই, যাও, দাও, এগুলা ডাবল ডাবল উচ্চারিত হয়। লাউ, তাহলে স্বরে আ যোগ রস্যাউ, স্বরে আ যোগ রস্যাউ, এটাই হবে উত্তর। স্বরে আ যোগ রস্যাউ, এটা একটা দ্বিত্ব স্বরধ্বনি। বাকি পরিচ্ছেদগুলো প্রয়োজন হলে নিশ্চয় আমাকে জানাবে, আমি খুবই কম দেওয়ার চেষ্টা করছি। দেখো, এটাতে 8টা দিছি, গতবারটাতে 10টা দিছি, তাহলে মাত্র 18টা এমসিকিউতে তোমাদের 2টা পরিচ্ছেদ একেবারে পুরোপুরি শেষ, সেখানে আর কিছুই নাই। তোমরা যদি এভাবে পড়ো, আমার মনে হয় না আর বাড়তি পড়তে হবে।